জন বর্ষা গেঁথে দিল পাটাতনে। ইয়া নরম ভেজা কাঠ ভেঙে বর্ষা ঢুকে গেল ভিতরে। আর তখনই একটা আর্তনাদ শোনা গেল। এক বীভৎস কর্কশ নারীকণ্ঠ চেঁচিয়ে উঠল। তার চিৎকারে আওয়াজে ঘর গম গম করতে থাকলো। এরপর শুকুর ড্রামের ঢাকনা খুলে কেরোসিন তেল ঢালতে লাগলো। তেলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। রতন বলল, সাবধান, আমি আগুন ধরাচ্ছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্যের সমাহারে আপনাদের স্বাগতম। আজ আমরা হাজির হয়েছি একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। রহস্যের সমাহার নিবেদিত জমিদার বাড়ির আতঙ্ক অন্তিম পর্ব। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের গল্প প্রথমবার শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে অন্যান্য গল্পগুলি একবার শুনে নিন। গল্পগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে গল্পগুলি শুনছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। শুরু হচ্ছে আজকের গল্প, জমিদার বাড়ির আতঙ্ক অন্তিম পর্ব। হারাদন শীল, যাকে গ্রামের সবাই হাড়ো খুড়ো বলেই ডাকে, সে একটা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, না, তোমাদের কথা আমি কিছুতেই মানতে পারছি না। কোনো এক অশুভ ডাইনি টাইনি এইসব করেছে। বলি, এত রাতে ওই জমিদার বাড়িতে তোমরা কি করতে গিয়েছিলে শুনি? চুরি করতে, নাকি চুরি করা কি লুকাতে? পরের দিন সকালে বারান্দার খাটিয়ার ওপর বালিশে মাথা দিয়ে শুয়েছিল শুকু। পাশে একটা কাঠের টুলের ওপর বসেছিল রতন। নিঃশব্দে সে শুনছিল হাড়ু খুড়োর বকবকানি। কাল রাতের ঘটনার কথা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। লোকজন একে একে আসছে শুকুর বাড়িতে ওকে দেখতে। কেউ কেউ ঘটনার কথা শুনে মনে মনে ঠাকুরের নাম করতে করতে ফিরে যাচ্ছে। আবার কারোর মুখে স্পষ্ট ফুটে উঠছে অবিশ্বাসের ছাপ। তুলসী মন্দিরের পাশে বেতের মোড়ায় বসে হুঁকো টানছিল কালিদা। ওর চোখে মুখে চিন্তার ছাপ। এতক্ষণ হাড়ো খুড়োর কথা চুপচাপ বসে শুনছিল রতন। এইবার সে উঠে দাঁড়িয়ে বলল, উল্টো পাল্টা কথা বলো না হারু খুড়ো, আমরা চোর নাকি? হাড়ো খুড়ো চোখ রাঙিয়ে বলল, চোর না হলে ওই পোড়ো জমিদার বাড়িতে কেন গিয়েছিলে শুনি? রতন একটু থেমে মাথা নিচু করে বলল, জঙ্গলের রাস্তা ধরে ফেরার পথে হঠাৎ করে ঝড় উঠছিল, তাই বাধ্য হয়ে আমরা এই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমরা ভাবলাম, ঝড়ের মধ্যে জঙ্গলের পথে চলাটা কি ঠিক হবে? পাশ থেকে কালিদা মাথা ঘুরিয়ে একবার তাকালো রতনের দিকে। ও জানে রতন মিথ্যে বলছে, তবে এখন আর উপায় নেই। এই মুহূর্তে ওদের তিনজনকেই মিথ্যের আশ্রয় নিতে হবে। হাড়ু খুড়ো আবার কর্কশ গলায় বলল, কাল রাতে জ্বর উঠেছিল কই? আমি তো কিছু টের পেলাম না। তাছাড়া ওই জঙ্গলের পথে তোমরা কি করতে গেছিলে? কালিদা বলল, মাছ ধরতে রায়বাবুর পুকুরে। তুমিও বলেহারি কালী, অন্যের পুকুরে মাছ ধরার এত নেশা কেন শুনি? বলি, মাছ চুরির দায়ে ও পাড়ার জেলেরা শুকুর হাত কেটে দেয়নি তো? রতন রেগে গলা চড়িয়ে বলল, হারু খুড়ো, তুমি যাবে এখান থেকে? হাড়ু খুড়ো মুখ কুঁচকে উঠে কর্কশ গলায় বলল, হ্যাঁ, সে যাচ্ছি। তবে তোমাদের ওই মন গড়া ডাইনির গল্প বলে গ্রামের সবাইকে বোকা বানাতে পারো, তবে আমাকে বোকা বানাতে পারবে না। চুরির দায়ে তোমাদের তিনজনকেই আমি এক ঘরে করব, এ আমি বলে দিলুম। হাতের লাঠিটা নিয়ে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল হাড়ু খুড়ো। তবে ওরা কেউই এখনো বুঝতে পারেনি এই জল কত দূর গড়াতে পারে। সেদিন রাতে হাড়ু খুড়োর বৌমা বাইরের রান্নাঘরের ভাত চড়িয়েছিল। ওদের রান্নাঘরটা শোয়ার ঘর থেকে খানিকটা দূরে, আর পাশেই ঘন জঙ্গল। দিনের বেলাতেই জায়গাটা নিরিবিলি।
রাত হলে ঝিঝি পোকার শেয়ালের ডাক ভেসে আসে জঙ্গল থেকে। হঠাৎ হাড়ুখুড়ো ঘর থেকে বৌমার চিৎকারের শব্দ শুনতে পেল। ঘর থেকে ছুটে আসলো হাড়ুখুড়ো, জিজ্ঞেস করলো, কি হলো বৌমা, চেঁচাচ্ছ কেন? বৌমা কাঁপা কাঁপা গলায় বলল, সে নাকি দেখেছে জঙ্গলের থেকে কোনো এক পেতনি তার দিকে তাকিয়েছিল। হাড়ুখুড়ো বলল, ধুত, বাজে বকো না, খিদের জ্বালায় আমার পেট চোচো করছে, ভাত দাও দেখি। ঘটনা কিন্তু সেখানেই চাপা পড়ে থাকেনি। একে একে বহু মানুষ সেই বীভৎস ডাকিনীকে চোখে দেখেছে। গ্রামে শোরগোল পড়ে গেল। লোকজন বলতে শুরু করলো, গ্রামে মোড়ক লেগেছে, কোনো অশুভ শক্তি আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে সম্পূর্ণ গ্রামকে। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। গ্রামে ভয় আর আতঙ্কের ছায়া ক্রমশ ঘন হয়ে ওঠে। এখন সবাই দিনের আলো থাকতে থাকতে ঘরে ফেরে, আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়। তবে এরপর যা ঘটল তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। সেদিন আকাশটা ছিল ঘন মেঘে ঢাকা। বিকেল হতে না হতেই চারপাশ অন্ধকার হয়ে এলো। গ্রামের লোকজন কাজ ছেড়ে তাড়াতাড়ি নিজেদের ঘরে ফিরতে শুরু করলো। কিন্তু হাড়ুখুড়োর বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড। হাড়ুখুড়োর ছেলে কাজের সূত্রে বাইরে থাকে। বাড়িতে থাকে তার পুত্রবধূ ও 6 বছরের নাতি ভোলু। আজ সেই বাড়িতে এত হইচই হওয়ার কারণ হলো তার নাতি ভোলুকে সন্ধ্যে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণত সে বাড়ির কাছেই থাকে, কখনো উঠোনে কখনো বা মাঠে খেলতে যায়। তবে গ্রামে এইরকম ঘটনা শুরু হবার পর থেকে ভোলুর মা ওকে খুব একটা বাইরে যেতে দিত না। আজও সে বাড়ির সামনেই খেলছিল। হাড়ুখুড়ো উঠোনে বেতের মোড়ায় বসে হুঁকো টানছিলেন। কি একটা কাজে সে কিছুক্ষণের জন্য ঘরে যায়। ফিরে এসে দেখেন উঠোন ফাঁকা, ভোলু নেই। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু কোথাও ভোলুর কোনো খোঁজ মেলে না। হাড়ুখুড়ো মাথায় হাত দিয়ে নির্বাক হয়ে বসে থাকেন। গ্রামের লোকজন দলে দলে খুঁজতে বের হয়। জঙ্গল, পুকুর, মাঠ সব জায়গায় খোঁজ করা হয়, কিন্তু ভোলু যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ওদিকে সন্ধেও ঘনিয়েও আসছে। লোকজনও হাল ছেড়ে নিজেদের ঘরে ফিরে যেতে থাকে। সন্ধ্যের পরে বাড়ির বাইরে থাকার সাহস এখন কারোর মধ্যে নেই। রতন আর কালিদার কানেও এই কথা এসে পৌঁছালো। তবে এখন তাদের কিচ্ছু করার নেই। অন্যদিকে সেদিনের ঘটনার পর থেকেই শুকুর মধ্যে অনেক পরিবর্তন দেখা দিয়েছে। সে এখন আর বেশি বাড়ির বাইরে যায় না, বেশি কথাও বলে না কারোর সাথে। বারান্দায় খাটিয়ার ওপর চুপচাপ বসে থাকে সারাদিন। সেই সন্ধ্যায় শুকুর বাড়ির বারান্দায় টুলে বসে চিন্তিত মুখে হুঁকো টানতে টানতে কালিদা বলল, গ্রামে সত্যিই মোড়ক লেগেছে রে। একে একে অনেকেই সেই ডাইনিকে রাতের আধারে ঘুরে বেড়াতে দেখেছে। হাড়ুখুড়োর নাতি ভোলুর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে যে ওরই হাত, এটা নিয়ে আর কারো কোনো সন্দেহ নেই। রতন চুপচাপ বসে কালিদার কথা শুনছিল। শুকুও এক মনে বসে রয়েছে। এখন ওর মনে অনেক রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। কালিদা আবার বলল, দক্ষিণ পুকুর পাড়ের অনেকেই এই গ্রাম ছেড়ে চলে গেছে। আসার পথে দেখলাম কুণ্ডুবাবু সপরিবারে স্টেশনের দিকে রওনা দিয়েছেন। সবাই বুঝে গেছে এই গ্রাম এখন আর নিরাপদ নয়। রতন বলে উঠল, রাতে আরও কয়েকদিন পাহারা দিলে ভালো হতো।
না রে রতন, পাহারা দিয়ে আর কিচ্ছু হবে না। ওই ডাইনিকে পাহারায় আটকে রাখা সম্ভব নয়। তাছাড়া কে দেবে পাহারা? সেদিনকার ঘটনার পর থেকে কেউ আর সাহস পাচ্ছে না রাতে পাহারায় থাকার। সবার চোখের সামনে এমন একটা কাণ্ড ঘটে গেল। হে ঈশ্বর! শুকু হঠাৎ মুখ তুলে বলে উঠল, ওই বিপদ আটকানোর কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। আমি যা করেই হোক সেই ডাইনিকে শেষ করব। ও আমার একটা হাত কেড়ে নিয়েছে, এত সহজে ওকে আমি ছেড়ে দেব না। কালিদা তৎক্ষণাৎ ধমকে সুরে বলে উঠল, না, আর কিছু করতে হবে না তোকে। আমি চাই না তোদের কারোর কিছু হোক। ব্যাগপত্র গুছিয়ে নে, আজ বিকেলেই আমরা রওনা দেব। রতনের মুখ গম্ভীর হয়ে উঠল। সে কপাল কুঁচকে প্রশ্ন করল, রওনা দেবো মানে? আমরাও কি বাকিদের মতো গ্রাম ছেড়ে চলে যাব নাকি? হ্যাঁ, দৃঢ় স্বরে বলল কালিদা। এখন আর এই গ্রামে থাকা সম্ভব না। আর শুকুর হাতের অবস্থাও ভালো নেই। শুকু কাঁপা কাঁপা গলায় বলে উঠল, না না কালিদা, আমি কোথাও যাব না। আমি এই গ্রাম ছেড়ে যাব না। কালিদা এবার ধমকে উঠল, তোর কোনো কথা আমি শুনছি না শুকু। তোদের কথায় আমি সেই বাড়িতে গিয়েছিলাম। আজ দেখ কত বড় বিপদ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। শুধু আমাদের সামনে নয়, সম্পূর্ণ শীতলপুর গ্রামটাই এখন বিপন্ন। এবার আমার কথাই শুনতে হবে তোদের। ভেবে দেখ, স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য একটা গরুর গাড়িও নেই। যাদের ছিল তারা কালই গ্রাম ছেড়ে চলে গেছে। রতন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, তাহলে আমরা স্টেশনে যাব কিভাবে? কালিদা বলল, উপায় আছে। উত্তরের মাঝিপাড়ার পাশ দিয়ে যে রেল লাইনটা গেছে, সেখানে বিকেল 4টের সময় একটা মালগাড়ি সিগন্যালে দাঁড়ায়। যদি ঈশ্বরের কৃপায় আজও দাঁড়ায়, তাহলে সেই ট্রেনে উঠে পড়তে হবে। আপাতত এই গ্রাম ছাড়ি, তারপর কোথাও একটা মাথা গোজার ঠাঁই নিশ্চয়ই খুঁজে পাবো। বিকেল 4টের আগে প্রস্তুত হয়ে নিস। রতন, তুই শুকুকে নিয়ে আসবি। দিঘির পাড় থেকে হাঁটা পথ ধরবো আমরা। এই বলে কালিদা উঠে চলে গেল। শুকু ধীরে ধীরে রতনের দিকে তাকিয়ে বলল, আমাদের সত্যি চলে যেতে হবে রতন? বল না সত্যি। রতন দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন এটাই বোধহয় সবচেয়ে ভালো হবে। শুকু, এখান থেকে চল, থেকে কোনো লাভ নেই। দুপুরে ঝলমল রোদের মধ্যে তিনজন বেরিয়ে পড়ল দিঘির পাড় ধরে। রতন শুকুকে ধরে রেখেছে কাঁধে ভর দিয়ে। কালিদা আগে আগে হাঁটছে, তার হাতে কালো টিনের ট্রাঙ্ক। রতনের হাতে একটা ছোট্ট কাঠের বাক্স। রেল লাইন এখান থেকে বেশি দূরে নয়। কিছুক্ষণ হেঁটে তারা পৌঁছে গেল রেল লাইনের পাশে। শুকুর মুখে তখন বিষাদের ছায়া স্পষ্ট। এত কিছু সত্ত্বেও সে এই গ্রামটাকে ছাড়তে চায় না। কালিদা বলল, রতন, ট্রেন আসলে তুই আগে উঠবি। তারপর আমি নিচ থেকে শুকুকে তুলব। তুই ওকে টেনে উপরে তুলে নিবি। রতন মাথা নেড়ে বলল, আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে ট্রেনের ঝিকঝিক শব্দ ভেসে আসলো। কালো ধোঁয়া ছড়িয়ে একটি মালগাড়ি আসতে থাকলো ওদের দিকে। গাড়ির উপর গাদাগাদি করে কয়লা বোঝাই করা। সিগন্যালের কাছে আসতেই ট্রেন দাঁড়িয়ে গেল।
রতন সাবধানে উপরে উঠল। তারপর কাঠের বাক্স আর কালিদার ট্রাঙ্কও উপরে তুলল। এরপর দুজনে মিলে শুকুকে ধরে উপরে তুলল। তারপর কালিদা নিজে ট্রেনের উপরে উঠে এলো। তিনজনেই ট্রেনের উপরে কয়লার স্তূপে বসে পড়ল। কিছুক্ষণ পর হুইসেল বাজিয়ে ট্রেন চলতে শুরু করলো। ট্রেনের উপরে বসে পাশের দৃশ্যগুলোর দিকে তাকিয়ে রইল শুকু। দুদিকে তাল গাছে ঘেরা বড় বড় দিঘি। এখানেই কতবার মাছ ধরেছে সে। ভাদ্র মাসের তীব্র গরমে সারা দুপুর সাঁতার কেটেছে। দিঘির পাশে খেজুর গাছের সঙ্গে বাঁধা রয়েছে একটা ছোট্ট হাঁড়ি। শুকুই বেঁধেছিল সেটা। ওর চোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়ে এলো। ট্রেন তখন গতি বাড়াচ্ছে। হঠাৎ এক হাতে ভর দিয়ে ট্রেন থেকে লাফ দিল শুকু। কালিদা শুকু বলে চেঁচিয়ে উঠল। রতন হতবাক হয়ে তাকিয়ে রইল। শুকু তখন রেল লাইনের পাশে হুমড়ি খেয়ে পড়েছে। ভাগ্যিস ট্রেনের গতি তখন খুব বেশি ছিল না। কালিদা রতন ও চলন্ত ট্রেন থেকে সাবধানে নেমে এলো। ছুটে গেল ওরা শুকুর দিকে। কালিদা ওকে টেনে তুলে তারপর বলল, এ তুই কি করলি শুকু? এখান থেকে চলে যাওয়াই তো নিরাপদ ছিল। শুকু বলল, না কালিদা, আমি ওই গ্রাম ছাড়তে পারবো না। যাই হোক, আমি ওখানেই থাকবো। রতন শুকুর কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ কালিদা, আমরা এই গ্রাম ছেড়ে যাব না। তিনজন মিলে যেভাবে হোক এই ডাইনিটিকে মারবো। এর জন্য যা করতে হয় আমরা তাই করতে রাজি আছি। সেদিন রাতে তিনজনেই বাড়ি ফিরে এলো। কারোর মুখে কোনো কথা নেই। ওরা সবাই তখন মানসিকভাবে প্রস্তুত সেই ডাকিনীর সাথে লড়াই করার জন্য। সেদিন রাতে বৃষ্টি হলো প্রবল। সারা রাত মেঘের গর্জনার ঝোড়ো হাওয়া বইতে থাকলো। শুকুর চোখে তখন ঘুম নেই। ও ভাবছে কিভাবে সেই ডাকিনীকে শেষ করা যায়। পরদিন সকালে আকাশের মেঘ সরে রোদ উঠে এলো। শুকু তখন বারান্দায় খাটিয়ার উপর বসে রয়েছে। এমন সময় কালিদা আর রতন এসে হাজির হলো। ওদের হাতে লম্বা সরু বাঁশ আর কাঁধে ঝোলানো পুরনো লোহার ফালা। কালিদা বলল, যা করার আজকে রাতেই করতে হবে। রাত হবার আগে সমস্ত জোগাড় যন্ত্র সেরে ফেলতে হবে। রতন বলল, হ্যাঁ, আজ রাতে এই ডাইনিটিকে শেষ করব। এমন সময় শুকু উঠে গিয়ে খাটিয়ার পাশ থেকে এক হাতে একটা বড় ড্রাম বের করে আনলো। তারপর বলল, এটার মধ্যে রয়েছে কেরোসিন তেল। আমি ওই ডাইনিকে জ্বালিয়ে মারবো। কালিদা বলল, তাহলে আর দেরি কেন? প্রস্তুতি শুরু করা যাক। বাঁশের মাথায় ফলা বাঁধা শুরু হলো। কালিদা নিজে দড়ি টেনে বেঁধে শক্ত করলো ফলা, যাতে আঘাতের সময় আলগা না হয়। রতন লোহার ফলাগুলো পাথরে ঘষে এমন চকচকে করেছে যে রোদ পড়ে সেগুলো ঝিলিক দিয়ে উঠছে। প্রতিটি বর্ষা এতটাই বড় যে দূর থেকেও আঘাত করা যাবে। রতন ফাঁকা মাঠের কোণে গিয়ে বর্ষার ধার পরীক্ষা করল। ধারালো বর্ষা সে
সজোরে ছুঁড়ে মারলো জঙ্গলে। ইয়া একটা বড় গাছের ডালে বর্ষা গেঁথে গেল। সুকু এক হাতে বর্ষা চালালো, অন্য হাতের ব্যথা এখনো কমেনি ওর। তবুও গায়ের সমস্ত শক্তি এক করে সে ছুঁড়ে মারলো বর্ষা। সেদিন সন্ধে হতেই ওরা তিনজন বেরিয়ে পড়ল। জঙ্গলের পথ দিয়ে এগিয়ে চলল তিনজন। জঙ্গলের পথ আজও ঘন অন্ধকারে ঢেকে রয়েছে। অবশেষে ওরা পৌঁছালো জমিদার বাড়ির সিংহদুয়ারে। ভাঙা গেট, দেয়ালের ফাটলে জন্মানো বটগাছের শেকড় সবই ওদের পরিচিত। হ্যারিকেনের আলো বাড়িয়ে নিল কালিদা। তারপর তিনজনেই বাড়ির ভিতর ঢুকলো। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচের ঘরের দিকে। রতন আর কালিদার মনে তখন চাপা আতঙ্ক, তবে শুকুর মনে একটুও ভয় নেই। ওর মনে রয়েছে প্রচণ্ড রাগ আর প্রতিশোধের ক্রোধ। দেয়ালের ফাঁক দিয়ে শো শো হাওয়া ঢুকছে। এক ঝাঁক বাদুড় ডানা মেলে উড়ে গেল মাথার উপর দিয়ে। ডানার বাতাসে হ্যারিকেনের শিখা কেঁপে উঠল। সরু ইটের সিঁড়ি অনেকখানি নেমে গেছে। শেষ ধাপ নামতেই পা ডুবে গেল ঠান্ডা জলে। ওরা তিনজন দেখল নিচের পুরো ঘর ডুবে আছে জলে। কালিদা আস্তে আস্তে জলে নামল। কোমর পর্যন্ত জল জমে আছে ঘরে। ঘোলাটে জলের গায়ে ভাসছে শুকনো পাতা, ভাঙা কাঠ। ঠিক তখনই শুকু বলে উঠল, ওটা দেখ, ওটা কি? রতন আর কালিদা দাঁড়িয়ে পড়ল। ওরা দেখল জলের ওপর ভেসে রয়েছে ভলুর আধ খাওয়া দেহ। ছোট্ট বুক থেকে মাংস ছিঁড়ে খেয়েছে ডাকিনীটা। ভলুর চোখ দুটো খোলা, মুখে লেগে থাকা রক্তের দাগ এখনো জলে ধুয়ে যায়নি। রতন দাঁতে দাঁত চেপে বলল, মন শক্ত কর, এখন ভেঙে পড়লে কিছু হবে না। তারা ধীরে ধীরে জলের ভেতর দিয়ে এগিয়ে গেল সেই কাঠের পাটাতনের দিকে। কাঠের পাটাতন কিছুটা উপরে থাকায় জল সেখানে পৌঁছায়নি। তিনজনই পাটাতনের সামনে গেল। কালিদা হ্যারিকেনটা নিচে রেখে বর্ষা তুলে ধরল হাতে। সাথে রতন আর শুকো বর্ষা তুলে ধরল। তিনজন তিনজনের চোখের দিকে তাকিয়ে ইশারা করল। তারপর একসাথে তিনজন বর্ষা গেঁথে দিল পাটাতনে। ইয়া নরম ভেজা কাঠ ভেঙে বর্ষা ঢুকে গেল ভিতরে। আর তখনই একটা আর্তনাদ শোনা গেল। এক বীভৎস কর্কশ নারী কণ্ঠ চেঁচিয়ে উঠল। তার চিৎকারে আওয়াজে ঘর গম গম করতে থাকলো। এরপর শুকুর ড্রামের ঢাকনা খুলে কেরোসিন তেল ঢালতে লাগলো। তেলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। রতন বলল, সাবধান, আমি আগুন ধরাচ্ছি। দেশলাই বাক্সে কাঠি ঘষতেই সেটা জ্বলে উঠল। পাটাতনে ছোঁয়াতেই সেটা দাউ দাউ করে জ্বলে উঠল। রতন আর কালিদা আগুনের তাপে একটু পিছিয়ে এলো, তবে শুকু সেখানেই দাঁড়িয়ে রইল। ওই ডাইনির অন্তিম মরণ দশা সে নিজের চোখে দেখতে চায়। শুকুর মুখে হাসি ফুটে উঠল। তবে তক্ষুনি ঘটল ঘটনা। পাটাতন পুড়ে ছাই হতে থাকলো ধীরে ধীরে। এমন সময় ভিতর থেকে বেরিয়ে এলো সেই ডাইনি। ওর গায়ে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। শুকু সেই ডাইনিকে দেখে কিছুটা পিছিয়ে গেল। রতন আর কালিদা অবাক হয়ে গেল। কি ভয়ানক দৃশ্য! সেই ডাইনি আগুনের জ্বালা পোড়ার ছটফট করতে থাকলো।
আগুনের তেজে ঘরের মধ্যে হলদেটে আবার সৃষ্টি হয়েছে। ওরা তিনজন আরও পিছিয়ে হাঁটু জলে এসে পড়ল। সেই ডাইনিও ছটফট করতে করতে পড়ে গেল জলে। সম্পূর্ণ ঘর আবার অন্ধকার হয়ে উঠল। হ্যারিকেনটা তুলে কালিদা বলল, শেষ শেষ হয়েছে সেই ডাইনি। শুকুও আনন্দে চেঁচিয়ে উঠল। কালিদা বলল, চল এবার ফিরে চল। জমা জলের মধ্যে দিয়ে তিনজন এগিয়ে যেতে থাকলো সিঁড়ির দিকে। এমন সময় জলের নিচ থেকে বেরিয়ে এলো সেই ডাইনি। আগুনে পুড়ে তার দেহ আরও বেশি বিকট আর বিশ্রী হয়ে উঠেছে। তিনজনের দিকে তাকিয়ে সেই ডাইনি একটা আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদ এতটা ভয়ঙ্কর যে মানুষের বুকে হাড় পর্যন্ত কাঁপিয়ে তুলতে পারে। রতন আর কালিদা একটু পিছিয়ে গেল, তবে শুকু ভয় পেল না। পাটাতনের পাশেই পড়েছিল বর্ষাগুলো। শুকু একটা বর্ষা তুলে নিয়ে সোজা নেমে গেল জলে। ডাইনির দিকে চোখে চোখ রেখে তাকালো। রতন আর কালিদাও শুকুকে দেখে সাহস পেল। তারপর ওরাও হাতে বর্ষা নিয়ে নেমে গেল জলে। সে যেন এক দক্ষ যজ্ঞ শুরু হলো। শুকু সজোরে বর্ষা গেঁথে দিল ডাইনির বুকে। রতন আর কালিদাও বর্ষা ছুঁড়ে মারল ডাইনিকে উদ্দেশ্য করে। পরপর তিনটে বর্ষা গেঁথে গেল ডাইনির বুকে, তবুও যেন সেই ডাইনি থামল না। শুকু এগিয়ে গেল, ডাইনির বুক থেকে বর্ষা বের করে আবার গেঁথে দিল ডাইনির বুকে। সেই ডাইনি আর্তনাদ করে উঠল। রতন এসে ঝাঁপিয়ে পড়ল ডাইনির উপর। বর্ষার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিল ডাইনির দেহ। ডাইনি তখন জলের মধ্যে ছটফট করছে। শুকু ঝাঁপিয়ে পড়লো ডাইনির উপর, এক হাতে গলা চেপে ধরলো ওর। তারপর জলের মধ্যে টেনে পাটাতনের কাছাকাছি নিয়ে আসলো ওকে। ড্রামের মধ্যে এখনো কিছুটা তেল অবশিষ্ট ছিল। ডাইনি ছিন্ন ভিন্ন দেহ তিনজনে ধরে পুড়ে যাওয়া পাটাতনের উপর রাখলো ওরা। তারপর জল ঢেলে আগুন ধরিয়ে দিল ডাইনির গায়ে। আর্তনাদ করলেও ছটফট করার মতো শক্তি রইল না ডাইনির কাছে। তারপর ধীরে ধীরে আর্তনাদ কমতে থাকলো। ওরা বুঝতে পারলো তীব্র আগুনে ডাইনি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তিনজনের মুখেই তখন হাসি। শুকু জোরে চেঁচিয়ে বলল, তুই আমার একটা হাত নষ্ট করেছিস না? বলেছিলাম তোকে ছাড়বো না। ছাড়িনি তোকে, তোকে শেষ করছি আমরা। ডাইনি সেখানেই পুড়ে শেষ হলো। কালিদা হ্যারিকেনটা হাতে তুলে নিল। তারপর তিনজন আস্তে আস্তে জমা জল দিয়ে এগোতে থাকলো সিঁড়ির দিকে। ইটের সিঁড়ি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। সাবধানে ওরা তিনজন উঠতে থাকলো। একটু ওঠার পর কেন জানি না পিছন ফিরে তাকালো শুকু। ওর মনে হলো কে জানি দাঁড়িয়ে রয়েছে সিঁড়ির একেবারে নিচের ধাপে। স্পষ্ট দেখা যাচ্ছে না। শুকু একটু থেমে গেল, ভালো করে দেখার চেষ্টা করলো। ও দেখলো সিঁড়ির নিচে হাত খাওয়া দেহ নিয়ে দাঁড়িয়ে আছে বছর বয়সী ভলু। শুকু বলল, কালিদা, কালিদা। রতন আর কালিদা থেমে পড়ল। কালিদা বলল, কি হয়েছে? শুকু বলল, সিঁড়ির নিচে, সিঁড়ির নিচে। কালিদা দু ধাপ নেমে সিঁড়ির নিচে তাকালো। তারপর বলল, কি সিঁড়ির নিচে? শুকু বলল, সিঁড়ির নিচে আমি ভলুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনজন সিঁড়ির নিচে তাকালো, তবে সেখানে কেউ নেই। এরপর আর এই গ্রামের কেউ এইভাবে মরবে না। এখন তাড়াতাড়ি চল এখান থেকে। আর কোনোদিন এই পথে না আসাই ভালো। ডাইনি শেষ হলেও আমার মনে হয় না এই বাড়িটা অভিশাপ মুক্ত হয়েছে। চল চল এখান থেকে। তিনজন আবার উঠলো সিঁড়ি দিয়ে। শুধু আবার পিছনে ফিরে দেখলো। ও স্পষ্ট দেখতে পেল সিঁড়ির একেবারে নিচের ধাপে দাঁড়িয়ে আছে ভলু। এতক্ষণ আপনারা শুনছিলেন রহস্যের সমাহার নিবেদিত জমিদার বাড়ির আতঙ্ক অন্তিম পর্ব। আমাদের সমস্ত গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং
নিজের অনুরোধ এবং নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। সবাইকে বলবেন আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হই। আজ তবে এই পর্যন্ত। আমরা আগামী সপ্তাহে আবার ফিরছি নতুন কোনো রহস্য নিয়ে, নতুন কোনো ভয় নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের সমাহার শুনতে থাকবেন। ধন্যবাদ।